মঙ্গলদেব এতদিন সিংহ রাশিতে অবস্থান করছিল কেতুর সাথে। তো এবার এই 28শে জুলাই মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে, সিংহ রাশি থেকে বেরিয়ে অবস্থান করবে কন্যা রাশি। কন্যা রাশি বুধের রাশি, বুধের সাথে সম্পর্ক শত্রুতা। তো মঙ্গল তার শত্রু রাশিতে অবস্থান করবে। তো শত্রু রাশিতে মঙ্গল আবার বলি হয়ে যায়, কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি। তো এই শত্রু রাশি কন্যা রাশিতে অবস্থান করবে 28শে জুলাই থেকে একদম সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত। তো মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে মকর রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে বিশেষভাবে তুলে ধরব। কারণ মকর রাশির ক্ষেত্রে মঙ্গলের এই যে অবস্থান হচ্ছে, এইখানটাতে কিন্তু মঙ্গলের সাথে আবার শনির একদম সমসপ্তম যোগ তৈরি হচ্ছে। মঙ্গলের সামনাসামনি শনি, শনি মঙ্গল এবার সামনাসামনি অবস্থান। তো কোন দিক থেকে মকর রাশি লাভবান হবে, কোন দিক থেকে সাবধান, এবং কোন বিশেষ উপাচার করবে, এই সমস্ত কিছু মকর রাশিকে নিয়ে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এটা চন্দ্র রাশির উপরেই বলা হচ্ছে। মকর রাশির ক্ষেত্রে মঙ্গলের যে পরিবর্তনটা, এটা ভাগ্যের ঘরে পরিবর্তন হচ্ছে। তো মঙ্গল হচ্ছে কি? মঙ্গল হচ্ছে ঊর্জা, অত্যধিক সাহস, আত্মবিশ্বাস। মঙ্গল হচ্ছে হাতিয়ার, মঙ্গল হচ্ছে রক্তের কারক। জন্মকুষ্ঠিতে যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তারা কিন্তু সরকারি প্রশাসন লেভেলে অনেক উচ্চপদস্থ অফিসার হন, সেনাবাহিনীর প্রধান হন, ডাক্তারি লাইনে প্রচুর নাম অর্জন করে, সার্জেন্ট হয়। কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো অত্যধিক সাহসের প্রয়োজন। তো যার জন্য মঙ্গলের জন্মস্থানে যাদের ভালো অবস্থায় থাকে তারা কিন্তু এই সমস্ত কর্মক্ষেত্রে খুব সম্মান লাভ করে। আর যদি মঙ্গল দুর্বল থাকে তাহলে কী হবে? ভীতু প্রকৃতির হবে, একটুতে হেরে যাবে, নিজের কনফিডেন্ট লেভেল একদম নিচে নেমে যাবে, সহজেই হার মেনে যাওয়া। তো মঙ্গল এবার মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে অবস্থান করছে, একদম শত্রুদের ঘরে। আর শত্রুদের ঘরে যখন সেনাপতি, তাহলে জিনিসটা কী হবে? অত্যধিক বলি হয়ে যাবে, তো সাহসী হয়ে যাবে। সাহসী না হলে শত্রুদের ঘরে তো টিকতে পারবে না। তো সেই রকম মঙ্গল কিন্তু যথেষ্ট বলি অবস্থায়। এই যে ভাগ্যের ঘরে যে পরিবর্তন হচ্ছে মঙ্গলের, এটা কিন্তু একদম খুব ভালো অবস্থান। মঙ্গলের পরিবর্তন, মকর রাশির ক্ষেত্রে যে পরিবর্তন এবং বর্তমানে যে গ্রহদের অবস্থান, এটা তো যথেষ্ট ফেভারে রয়েছে মকর রাশির ক্ষেত্রে। তো মঙ্গল হচ্ছে যেরকম সেনাপতির রূপ, সেনাপতি তো হচ্ছে মঙ্গল আমাদের জ্যোতিষশাস্ত্র মতে, মঙ্গল থেকে সেনাপতি। আর শনি হচ্ছে কি? শনি সবসময় নিচু জিনিসটাকে দেখাচ্ছে, শ্রমজীবী লোক। তাহলে শনি আর মঙ্গলের এই যে সামনাসামনি হচ্ছে সমসপ্তম যোগ, শনি অবস্থান করছে তৃতীয় ঘরে, পুরুষার্থ, পরাক্রম, ডকুমেন্টেন্সি, কাগজপত্রের ঘরে, যোগাযোগের ঘরে। অর্থাৎ কাগজপত্র, এই সমস্ত কাজ ভালো হবে। অনেক থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে, কারণ নিজেদের পাওনা হিসাব গণনা সমস্ত কিছু এই সময় মানে পেয়ে যাওয়া, এক কথায়। মঙ্গলের সামনে যখনই শনির অবস্থান হয়, শনি থেকে তো শ্রমজীবী মানুষকে বুঝাচ্ছে, আর মঙ্গল থেকে প্রশাসন সত্তাটাকে বুঝাচ্ছে। তাহলে প্রশাসন শ্রমজীবীদের দাবি দাওয়া মেনে নেওয়া, এই জিনিসটাই বুঝাচ্ছে। এবার মকর রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কি? সুখের ঘরের অধিপতি, সেরকম হচ্ছে লাভের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরে অবস্থান করছে। তার উপর রাশির অধিপতির দৃষ্টি, এটাও তো একটা জ্যোতিষীয় সূত্র, যে রাশির অধিপতি দেখছে লাভের ঘরের অধিপতি, সুখের ঘরের অধিপতিকে। তাহলে এটাও তো একটা জ্যোতিষীয় সূত্র, এটা তো যথেষ্ট ভালো অবস্থান। এখানটাতে তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, বরঞ্চ কর্মক্ষেত্রে গতি চলে আসবে, অনুশাসন জিনিসটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। আর শনি তো যে ঘরে অবস্থান করছে সেটাই তো বুঝাচ্ছে যে হিসাব মেনটেন করে চলো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করো। কর্ম, পুরুষার্থ ঘরে অবস্থান করছে, পুরুষার্থ পরাক্রমের ঘরে অবস্থান করে তো শনি এটাই বুঝাচ্ছে যে নিজের কর্ম থেকে তোমাকে পিছনে সরা যাবে না, তোমার যেটা দায়িত্ব তোমাকে সেটা পালন করতে হবে, এবং নিরন্তর কর্মের দ্বারা তোমাকে এগিয়ে যেতে হবে, তাহলেই তুমি সফলতা পাবা। এবার ভাগ্যের ঘরে এতদিন শনির দৃষ্টি ছিল, এবার মঙ্গল এসে বসে গেল লাভের ঘরের অধিপতি আর সুখের ঘরের অধিপতি হয়। এবার মঙ্গল যে অবস্থান করছে শনির সামনাসামনিতে, এই অবস্থায় গ্রহদের অবস্থানও যথেষ্ট ভালো। ষষ্ঠ ঘরে শুক্র আর দেবগুরু জুতি তৈরি হয়ে গেছে এই মুহূর্তে। শুক্র আর দেবগুরু বৃহস্পতির জুতিতে তৈরি হচ্ছে, আমাদের লাল কিতাব বলে হচ্ছে একটা শনি তৈরি হয়ে যায়, এবং শনিটার চরিত্র হয়ে যায় কেতুর মতন পবিত্র। তো কেতুও তো অষ্টম ঘরে পূর্বা ফাল্গুনিতে অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র নিয়ে তো বিশেষ কিছু আলোচনা করেছিলাম এর আগের ইসে।
পূর্বা ফাল্গুনী নক্ষত্র পবিত্র নক্ষত্র, জয়ের পরবর্তী অংশ, উল্লাস, আনন্দ, ফুর্তি সমস্ত কিছু এই কেতু এই জিনিসগুলোকে সম্ভব করবে মকর রাশির জীবনে। দুই গুরু অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতি এখন আদ্রাতে রয়েছে। আগস্ট মাসের 13 তারিখে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে চলে আসবে। শুক্র এই মুহূর্তে মৃগশিরা নক্ষত্রে রয়েছে, মৃগশিরা থেকে পরবর্তীতে চলে আসবে হচ্ছে আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্রে একদম 11 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। অপরদিকে বুধের অবস্থান যথেষ্ট ভালো, অশ্লেষাতে বুধ রয়েছে। 29 তারিখে পুষ্যাতে চলে আসবে বকরি অবস্থায়, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সপ্তম ঘরে। হ্যাঁ, কি দাম্পত্য জীবনের দিক থেকে কিছুটা হলেও এই সময় চিন্তার ব্যাপার থাকবে দাম্পত্য জীবনের ব্যাপারে, কারণ যে দুটি নক্ষত্র, এই দুটি নক্ষত্রে অবস্থান ভালো না এক কথায় বলতে গেলে, যে নক্ষত্রে দাম্পত্য জীবনটাকে খুব ডিস্টার্ব করে দেয়, এদিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে। এবার মঙ্গলের যে দৃষ্টিগুলো, মঙ্গল যে 3টি দৃষ্টি, চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি। তো ধনু রাশিতে শনিরও দৃষ্টি থাকছে, আবার শুক্র আর দেবগুরুর মিলিত জ্যোতির দৃষ্টি থাকছে। দ্বাদশ ঘরটা হচ্ছে দেবগুরুর হচ্ছে মূল ত্রিকোণ রাশি, অর্থাৎ মূল ত্রিকোণ রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকছে, শুক্রদেবের দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এদিকে শনির দৃষ্টি থাকছে, অপরদিকে কেতুর দৃষ্টি থাকছে, গুরুবর দৃষ্টি। তাহলে দ্বাদশ ঘরটা তো সম্পূর্ণভাবে অ্যাক্টিভ, অর্থাৎ নিজেদের দাবি দেওয়া, যারা সরকারের বিরুদ্ধে বহুদিন ধরে কেস পত্র লড়ে বেড়াচ্ছেন তাদের জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। বা যে কোনো কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিল যারা এই মকর রাশি, তাদের সফলতা পাওয়ার প্রবল সময় থাকছে এই সময়কালে। ডকুমেন্টেন্সি, সরকারের বিরুদ্ধে যে কোনো কাগজ, যে বিল আটকে গেছে বহুদিন ধরে, সেই বিল পাচ্ছিলেন না, সেই বিল পাওয়ার উপযুক্ত সময় যারা কোর্ট কেস মোকদ্দমার সাথে ঝুলছে। সেরকম ব্যবসায়িক দিক থেকেও যথেষ্ট ভালো, কারণ মঙ্গলের সাথে তো শনির সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, এবং মঙ্গলের যে দৃষ্টি, মঙ্গল যেরকম দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম সাধারণ রাশি মীন রাশিকেও তো দেখছে, এবং অষ্টম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি মেষ রাশিকেও দেখছে। মেষ রাশিটা তো আবার চতুর্থ ঘর, ভূমি সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে। অর্থাৎ গ্রহদের যেরকম পজিশন এবং গ্রহদের যেটা নক্ষত্রগত পজিশন, প্রত্যেকটা পজিশনই এখন এই মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। এখন যথেষ্ট আরও অ্যাক্টিভ হয়ে যাবে, নিজের কাজের প্রতি আরও সজাগ হয়ে যাবে, উৎসাহ জিনিসটা আরও বেড়ে যাবে এই সময়। হিম্মতি একটা স্বভাব চলে আসবে, হকের জিনিস, নিজের পাওনা জিনিস, এই জিনিসটা মনের মধ্যে চলে আসবে, এটা তো আমাকেই করতে হবে, এরকম সোচ চলে আসবে, এরকম ধ্যান ধারণা চলে আসবে যে আমাকে যেভাবে হোক আমাকে পারতেই হবে। যে এই যে একটা উৎসাহ, এই যে একটা সাহস, উদ্যম সাহস, তো এই সাহসটা কিন্তু মঙ্গল দিবে এই সময়কালে। শনি তো বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্রে, এই সময় তো এমনি চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে গেছে, অবস্থানটা যথেষ্ট ভালো। নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি। তো সব প্রত্যেকটা গ্রহের অবস্থান ভালো, কেতুর অবস্থান ভালো, আর্থিক লাভ করাবে জীবনে। মঙ্গল নবম ঘর, ভাগ্যের ঘরে অবস্থান করছে। তো যাই হোক, মঙ্গল এই সময়কালে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের দ্বিতীয় চরণে থাকবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রে তো 3টি চরণই পড়ছে এই কন্যা রাশিতে। তো দ্বিতীয় চরণে থাকবে হচ্ছে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। তারপরে আবার 14 আগস্ট থেকে একদম সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্রে, যেটা চন্দ্রমান নক্ষত্র। উত্তরা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে সূর্যদেবের নক্ষত্র। এবং সেপ্টেম্বরের 3 তারিখ থেকে থাকবে হচ্ছে চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রটা মঙ্গলেরই নক্ষত্র। তো এই 3টি নক্ষত্রে কিন্তু গোচরটা করবে মঙ্গল। এবার 3টি নক্ষত্রে যথেষ্ট ফেভার একদম মঙ্গলের, তাহলে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই সময়কালে। হ্যাঁ, তবে কি যে কোনো কাজ করতে গেলে ধৈর্য ধরে করতে হবে। মঙ্গল কিন্তু এখানটাতে আবার অধৈর্য জিনিসটাও নিয়ে আসবে। অতএব পারাপারি না করে ধৈর্য ধরে একাগ্রতা নিয়ে কাজকর্ম করতে হবে, তার সাথে করতে হবে যথেষ্ট প্ল্যান করে চলতে হবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে হচ্ছে 13 আগস্ট পর্যন্ত থাকবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। উত্তরা ফাল্গুনী নক্ষত্র কার? সূর্যদেবের নক্ষত্র। এই নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে তখন বিশেষভাবে প্রভাবিত হবে এই মকর রাশি। সরকারের দিক থেকে বহু রকম যাদের বিল পাওনা ছিল, যে বিলগুলো পাচ্ছিল না, যে কাগজপত্রগুলোর গতি ছিল না, কোথায় কোন জায়গায় কাগজপত্র ছিল, সেই কাগজগুলোর গতি হবে। অর্থাৎ সরকারি বিল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা সরকারের বিরুদ্ধে কেস লড়ছেন, নিজের হকের পাওনা জিনিস বহুদিন ধরে পাচ্ছিলেন না, তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কোর্ট কেস মোকদ্দমাতে জয়ী হবে। যারা সরকারকে মাল সাপ্লাই করছেন,
বা সরকারকে মাল সাপ্লাই দিবেন, যার জন্য কোনো টেন্ডারের অপেক্ষা করছেন, বড় টেন্ডার, সেই বড় টেন্ডারও পাওয়ার প্রবল সম্ভাবনা এই সময়কালে থাকছে। যারা কোনো ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছিলেন না, সেইগুলো হবে। এলআইসির মতন কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কমিশন এজেন্টে কাজ করছেন, এলআইসি বা অন্যান্য, এগুলো কাজ যথেষ্ট ভালো হবে। যারা আবার সেনাবাহিনী, তারপরে যেগুলো ডিফেন্স লাইনের কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো আবার যথেষ্ট ভালো হবে। বা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। এই সময়কালে পৈতৃক সম্পত্তিজনিত যদি কোনো বিবাদ থাকে, সেই পৈতৃক সম্পত্তিজনিত বিবাদেরও অবসান হবে। মঙ্গলের এই রাশি পরিবর্তনে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আর শুক্র আর দেবগুরু বৃহস্পতি তো সবথেকে শুভ গ্রহ। তো এই যে অবস্থান, দেবগুরু বৃহস্পতি আর শুক্রের যে জুতিটা তৈরি হয়েছে, তো এই জুতিটা এমন একটা পজিশনে তৈরি হয়ে গেছে যে শনির সাথেও যেরকম কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে, সেরকম মঙ্গলের সাথেও কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। অর্থাৎ খুবই একটা ভালো জিনিস, মধ্যস্থে মাঝখানেই অবস্থান করে গেছে, যে একদিকে থাকছে শনিতে, একদিকে থাকছে মঙ্গল। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে। যারা বৈদেশিক কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, সেই কাজগুলো হবে। যারা কোনো প্রজেক্টের আশা করছেন বা বিদেশি কোম্পানির কোনো প্রজেক্ট লাভের আশা করছেন, সেই কাজগুলো এই সময়কালে হবে। গ্রিন কার্ড ভিসা যারা পাওয়ার আশা করছেন বা চেষ্টা করছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিশেষ করে খাবারের দ্রব্য, খাবারের যে প্রোডাক্ট, এই সমস্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। এরপরে 14ই আগস্ট থেকে একদম সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্রে। তো হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রমা, আর অধিপতি দেবতা হচ্ছে আবার সূর্যদেবী। এইখানটাতেও কিন্তু এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। সরকারি লেভেলের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। যারা রোজগারের ইনকাম, যেগুলো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে। এই সময়কালে মানসিক ঊর্জা যথেষ্ট কাজে দিবে, মনোবল বাড়বে, মনোবল যথেষ্ট বৃদ্ধি পাবে, সাহস জিনিসটা যথেষ্ট চলে আসবে মনের মধ্যে, যে অসম্ভবকে সম্ভব করার মতন এরকম মানসিক অবস্থা হয়ে যাবে যে আমি পারবো। মানসিক স্থিতি যথেষ্ট চেঞ্জ হবে। পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। যে যেই কর্মই করুক, সেই কর্মে একটা আলাদা মানসিকতা চলে আসবে এই হস্তা নক্ষত্রে যখন এই মঙ্গল অবস্থান করবে। কারণ এর সাথে কানেকশন হয়ে গেল, তো চন্দ্র সূর্য মঙ্গল একসাথে কানেকশন হয়ে গেল। তবে এটাও মনে রাখতে হবে যে ওভার কনফিডেন্ট, সেই জিনিসটাও ভালো না। এদিক থেকেও সাবধান, যে অত্যধিক জিনিস তো আবার ভালো না, ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া। এই সময়কালে এই হস্তা নক্ষত্রে থাকাকালীন নিজের বাক বিতণ্ডা, এই সমস্ত দিক থেকে দূরে থাকতে হবে। তর্ক বিতর্কে কোনো সময় জড়ানো যাবে না। এই সময়কালেও আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। যে যেই কর্মেই যুক্ত থাকুক, সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে। পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এরপরে সেপ্টেম্বর মাসের 3 তারিখে চিত্রা নক্ষত্রে চলে আসবে। চিত্রা নক্ষত্রটা হচ্ছে কার? মঙ্গলেরই নক্ষত্র, আর অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। তো মঙ্গল নিজের নক্ষত্রে অবস্থান করবে এই সময়ই। মঙ্গল হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে সুখের ঘর এবং হচ্ছে লাভের ঘরের অধিপতি। অর্থাৎ নিজের প্রয়াসে, মেহনত দ্বারা, নিজের প্রয়াস করবে। এবং মেহনত বলতে রাশির অধিপতি তো শনি, পুরুষার্থ পরাক্রম। তো এই জিনিসটা যথেষ্ট এই সময়কালেও বৃদ্ধি পাবে, যার জন্য সমস্ত কিছু প্রাপ্তি করবে। চিত্রা নক্ষত্র, এই নক্ষত্রটা 2টি চরণ পড়ছে হচ্ছে এই কন্যা রাশিতে, আর 2টি চরণ পড়ে যাচ্ছে হচ্ছে তুলা রাশিতে। তো 2টি চরণ যখন এই কন্যাতে পড়ছে, তাহলে বুধের প্রভাবটাও থাকছে এই নক্ষত্রে। অর্থাৎ পরিশ্রমের সাথে সাথে নিজের বুদ্ধিটাও লেগে যাচ্ছে। আর এই সময়কালে বুধ কিন্তু আবার 7ম ঘরেই অবস্থান করছে, তার 7ম দৃষ্টি যে রাশির উপরে থাকছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যদি যথেষ্ট ফোকাস রাখে, তাহলে কিন্তু ভালো উন্নতির সময় এই মকর রাশির এই সময়। কারণ এই নক্ষত্র, এই যে চিত্রা নক্ষত্রের কথা বলছি আমি, এই চিত্রা নক্ষত্রের যে মেন পুরুষার্থ আমাদের জ্যোতিষশাস্ত্রে, সেটা কিন্তু বলছে কি কাম। কাম কথাটার অর্থটা কি? যে মনের ইচ্ছা বাসনা। এবং এই নক্ষত্রে যে বুধের রাশিতে পড়ছে 2টি চরণ, এবং মঙ্গল কিন্তু এই বুধের রাশিতেই অবস্থান করছে বলি অবস্থায়, আর বুধ কিন্তু অবস্থান করছে 7ম ঘরে, রাশির উপর দৃষ্টি থাকছে। তাহলে বুধ কিন্তু অবস্থান করছে সেই কাম ত্রিকোণে। যে ত্রিকোণটা তৈরি হচ্ছে, সেই ত্রিকোণটা কিন্তু কাম ত্রিকোণে, এবং রাশির অধিপতিও থাকছে কিন্তু এই যে শনি, সেও কিন্তু থাকছে কাম ত্রিকোণে, আর মঙ্গল থাকছে বলি অবস্থায় এই বুধের রাশিতে। তাহলে কিন্তু নিজের মেহনতের দ্বারা, নিজের পরিশ্রমের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা যথেষ্ট সফল হবে
এবং বিশেষভাবে সফল হবে কোন দিকে? বাড়ি ঘর জায়গা যে সমস্ত জায়গাতে নির্মাণ কার্য হচ্ছে, কারণ এই এর যে অধিপতি দেবতা সেটা হচ্ছে আবার বিশ্বকর্মা। নির্মাণ কার্যের দিকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা বড় বড় বিল্ডিংয়ের কাজ করছেন, রিয়েল এস্টেটের কাজ করছেন, এই সমস্ত কাজ। তাছাড়া বিশ্বকর্মার কাজ কি, যেরকম কাজ হবে সেরকম ফিনিশিং হবে, দেখতে সুন্দর লাগবে, যে একটা সাজানো গোছানো একটা বিল্ডিংয়ের যদি কাজ হয় দীর্ঘদিন ধরে, তো সেটা বিল্ডিংটা যদি তৈরি হয় তো তারও তো অন্যান্য আনুষঙ্গিক কাজ থাকে, ডেকোরেশনের কাজ থাকে, বহু রকম কাজ থাকে। তো সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ এই সময়কালে লাভবান হবে। এবং এই সমস্ত কাজের সাথে যারা ইঞ্জিনিয়ার, যারা বড় বড় ইঞ্জিনিয়ার, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা নিজেদের কাজের জন্য আবার সরকারের কাছে প্রশংসিত হবে, পুরস্কার প্রাপ্তি হবে। এই জিনিসও কিন্তু বুঝাচ্ছে এই চিত্রা নক্ষত্রে মঙ্গলের যে অবস্থান, যে নিজের কাজের জন্য সুনাম সুখ্যাতি অর্জন করবে এই সময়কালে মকর রাশি, এই চিত্রা নক্ষত্র। এই নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করবে, বেশি দিনের জন্য করছে না, পরে তো আবার এই নক্ষত্র থেকে রাশি পরিবর্তন করবে। তো এই নক্ষত্রের মেন জিনিসটা কি, এনার্জি লেভেলটা খুব হাই থাকবে, কাজ করার মানসিকতা থাকবে, মনের মধ্যে একটা নতুন নতুন আইডিয়া জন্মাবে, এই সমস্ত জিনিস হবে। তো খুব ভালো অবস্থান, এক কথায় বলতে গেলে চিত্রা নক্ষত্রে মঙ্গলের অবস্থান। জায়গা জমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে। এছাড়া আনুষঙ্গিক আরও বহু কাজ রয়েছে, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ভূমি সংক্রান্ত কাজগুলো ভালো হবে। খাবারের ব্যবসার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে উন্নতির যোগ রয়েছে। এছাড়া যারা মানে যারা শিক্ষার দিক থেকেও বিশেষভাবে সফল পাবে, যারা সার্জেন, যারা রক্ত নিয়েই কোনো হয়তো গবেষণা করছেন, এই সমস্ত কাজেও বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে এই সময়কালে এই মকর রাশির। মোট কথা, মঙ্গল আর শনির এই যে সমসপ্তম যোগ, এই সমসপ্তম যোগের যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই মকর রাশির ক্ষেত্রে। অনেক দাবি দেওয়া যেগুলো সরকারের দিক থেকে অপূরণ ছিল, পূরণ হচ্ছিল না, সেগুলো পূরণ হবে। কাগজপত্রের কাজগুলো, সরকারি কাগজপত্রের কাজগুলো যথেষ্ট ভালো হবে, কিংবা সরকারি টেন্ডার বা সরকারি কোনো বড় বড় কাজের অফার এই সময়কালে পেয়ে যাবে। এবং যে কাজগুলো করবে সেই কাজগুলো করার মধ্যে যে একটা মানসিকতা, একটা যে সাহস, একটা উদ্যম সাহস এগিয়ে চলার, সেই জিনিসটাও কিন্তু তৈরি হচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। তবে এই সময়কালে আবার বিশেষ করে নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো পেটজনিত সমস্যায় আবার ভুগতে হবে। এবং তার সাথে যথেষ্ট কসরত, ব্যায়াম, প্রাণায়াম, এই সমস্ত জিনিসও করতে হবে, শরীরচর্চা করতে হবে এই মঙ্গলের এই পরিবর্তনে। কারণ মঙ্গল কিন্তু শত্রু রাশিতে অবস্থান করবে, বলি অবস্থায় থাকবে। তো যাই হোক, মকর রাশি সম্পর্কে অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই উপাচার হিসাবে প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। বজরংবলীর দর্শন করবেন এবং বজরংবলীকে সিঁদুর অর্পণ করবেন। মিঠা পাতা পান দিবেন, মিঠা পাতা পানের সাথে গ্লুকন লাগিয়ে দিবেন, যথেষ্ট ভালো। মোট কথা, মকর রাশির ক্ষেত্রে এই যে মঙ্গলের পরিবর্তন হচ্ছে, এটা সব দিক থেকেই ভালো। শুধু নিজের ধৈর্য, নিজের মুখের কথাবার্তা, এদিক থেকে কিন্তু সাবধান। কোনোভাবেই মাথা গরম করা যাবে না। যে কোনো কাজ করতে গেলে ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথাতেই করতে হবে। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।